তা কেবল ১-২ নির্বাচনের খেলা নয়। এই উপলব্ধি থেকেই তারা রাজনীতিতে যাওয়া না যাওয়ার প্রশ্নে সীমাবদ্ধ রাখেনি। তাদের রাজনৈতিক রোড ম্যাপ পরিষ্কার, দুটি পথ: ১, ক্ষমতায় গেলে কি করবে; ২, বিরোধী দলে থাকলে কিভাবে রাজনীতির ভার বহন করবে। এই স্পষ্টতা বড় রাজনৈতিক বৈশিষ্ট্য, কারণ রাজনীতিতে যারা শুধু ক্ষমতার কথাই ভাবে তারা ক্ষমতায় এসে হাঁপিয়ে ওঠে, আর যারা বিরোধিতাকে কাজের জায়গা হিসেবে দেখে তারা একসময় নিজেরাই পরিণত হয় সেই অপেক্ষাকৃত বিপ্লবে যাদের দিকে জনগণ আস্থা রেখে তাকায়। জামায়াত এনসিপির রাজনৈতিক প্রতিপত্তি হয়তো আপাতদৃষ্টিতে দৃশ্যমান নয়, কিন্তু মাঠে ময়দানে তারা নীরবে একটি দীর্ঘমেয়াদী ভিত্তি গড়ে তুলছে। যেখানে অন্যরা রাজপথে হাহাকার করে, সেখানে জামায়াত এনসিপি চুপচাপ সামাজিক উপস্থিতি বাড়িয়ে নিচ্ছে। এটা এক প্রকার স্নায়ুযুদ্ধ, বিনা গোলায় মেরুদণ্ড গঠনের প্রস্তুতি। বিএনপি আজ এমন এক রাজনৈতিক ছায়ায় বাস করছে যেখানে ভারতের প্রতি গভীর শ্রদ্ধা আর জনমানুষের ক্ষোভের মধ্যে তারা ভারসাম্য রাখতে গিয়ে নিজেদেরই হারিয়ে ফেলেছে। ভারত বাংলাদেশের অভ্যন্তর রাজনীতিতে মাইক্রো ম্যানেজার হয়ে উঠেছে অনেক আগেই। একাদশ সংসদ নির্বাচন থেকে শুরু করে টিকিট বণ্টন, বিদেশে যোগাযোগ, এমনকি কিছু কৌশলগত নির্ধারণেও ভারতের দৃষ্টিকোণ অনেক দলের মাথার ওপর ছায়ার মতো কাজ করে। এই বাস্তবতাকে অস্বীকার না করে রাজনৈতিকভাবে মোকাবেলা করাটাই দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য জরুরি। কিন্তু বিএনপি ঠিক এখানেই গলায় আটসাঁট হয়ে পড়ে। জামায়াত এনসিপি এই জায়গাটিতে চূড়ান্তভাবে স্পষ্ট। তারা ভারতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে এবং সেই অনুযায়ী নিজেদের রাজনৈতিক অবস্থান তৈরি করেছে। তাদের বক্তব্যে ভারত বিরোধী অবস্থান কখনোই অস্পষ্ট ছিল না, বরং এটাই তাদের আদর্শিক ভিত্তি। তারা জানে, দিল্লির চোখের ভাষা বুঝে যদি ঢাকার রাজনীতি সাজাতে হয় তাহলে এই রাষ্ট্র চিরকালই পরাধীন থাকবে। আর বিএনপি, তারা কখনো ভারতের কাছাকাছি যেতে চায় ভোটের জন্য, আবার জনরোষ ঠেকাতে ভারত বিরোধী সুর তোলে। এই দ্বৈত নীতি তাদের রাজনীতিকে আজ নিঃস্ব করেছে। এই দ্বিচারিতাই জনতার আস্থাকে ধ্বংস করে, যেখানে এক পাশে রয়েছে আদর্শিক সততা আর অন্য পাশে নির্বাচনী সুবিধাবাদ। বিএনপির দুঃখজনক বাস্তবতা হলো তারা নিজেদের রাজনীতিকে এক ধরনের ক্ষমতার কেন্দ্রিক অন্ধ লালসায় পরিণত করে ফেলেছে। যেন ক্ষমতায় না থাকলে তাদের অস্তিত্বই অবান্তর, আবার ক্ষমতায় গেলেও তারা দিশাহীন ও বিপর্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ তারা এমন এক রাজনৈতিক ছক আঁকছে যেখানে তারা সবসময়ই হেরে যায়। ক্ষমতা ছাড়া তারা নিজেকে দেখতে পারে না, আর ক্ষমতার ভেতর ঢুকলে পথ খুঁজে পায় না। এই মানসিকতা রাজনীতিতে এক ধরনের আত্মঘাতী লুজার সিনড্রোম তৈরি করে, যেখানে দলীয় আদর্শ, সাংগঠনিক দিক নির্দেশনা কিংবা জনসংশ্লিষ্টতা গুরুত্ব হারায়, আর শুধুমাত্র ক্ষমতা হয় একমাত্র রাজনীতির মানদণ্ড। টাকা পয়সা খরচ করে একটি সরকারকে সরিয়েছে, ওরাই প্রভু। ওই প্রভুদের কি তারা খুশি করবে, এবং ওই প্রভু যা চায় সেটাই হবে, সেটাই রেজাল্ট। এখন কি চাইছে বাংলাদেশে? তাদের স্বার্থটি এই মুহূর্তে কি? তারা আসলে এই নির্বাচন আমি আগেও বলেছি, এখন আবার বলি যে তারা বাংলাদেশকে কন্ট্রোলে নিয়ে বাংলাদেশে বেস এস্টাবলিশ করতে চায় চায়নার বিরুদ্ধে। বিকজ আমরা চায়নাকে একটি সাবমেরিন বেস স্মল আমরা এখানে দিয়েছি। তারা আমাদের এইখানে বে অফ বেঙ্গলে 10-15টা ইয়ে চায়, ওয়েলস ইয়ে চায় গ্যাসের আর ইসের জন্য। তারা আমাদের এখানে ঘাঁটি করবে, যার জন্য আমি এর আগেও বলেছি যে রাঙ্গামাটিতে বা ওদিকে ওদের ডিট্যাচমেন্টস গুলি দেখা গিয়েছে মেরিনস এর। তারপরে আমি নিজেই দেখেছি সার্ভেশিপ, ওই দেশের আর্মির সার্ভেশিপ, ওরা এখানে সার্ভে টার্ভে করছে বে অফ বেঙ্গলে, ওই সেন্ট মার্টিনসে, এইসব জায়গায়। তো ওরা যেটা চায় সেটা হলো যে চায়নাকে কিভাবে দূরে রাখা যায়, এবং ওরই অংশ একটা ছিল ওই করিডর। যে করিডরটা ইউনুস তো দিয়ে দিয়েছেন, ওরা তো দেশ বিক্রি করছে, যা পাচ্ছে বিক্রি করে দিচ্ছে। কিন্তু ওইটা থ্যাঙ্কস টু আর আর্মি, যে ওরা আর্মড ফোর্সেস এটা হতে দেয় নাই, এবং তারা খুব স্ট্রিক্টলি এইটাকে করতে দেয়নি। মানে খলিলুর রহমান টমানের ইচ্ছা ছিল এটা, যেটা হয় নাই। সো ইউ সি, এখানে তো খেলা খেলছে একটি। তারা তো ভবিষ্যতে চিন্তা করে তাদের কতগুলি স্টেজ আছে। প্রথমে বাংলাদেশ দখল, তারপরে 7 সিস্টার দখল, এরপরে দিল্লি দখল, এটা তাদের, তারপরে 7 সিস্টার দখল, এরপরে দিল্লি দখল, এটা তাদের একটা ভবিষ্যৎ। সেক্ষেত্রে সর্বভারতীয় তারা নিজেদের মুঘলদের উত্তরাধিকার ভাবে। তারা গিয়াসুদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন আইবেক, এদের সমপর্যায়। তাদের আইডল হলো
মানে মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ হলো তাদের আইডল। তো সেক্ষেত্রে আমরা যারা কুয়োর ব্যাংক, একেবারে ছোট বাংলাদেশ, গোপালের বংশধর, তারাই বাংলা নিয়ে চিন্তা ভাবনা করি। ফলে এই ছোটোখাটো বিষয় নিয়ে যারা আমরা তর্ক বিতর্ক করছি, তারা যখন আসলে ওই পর্যায়ে যেতে পারেনি। তারা সমস্ত একসময় তারা চিন্তা করে, আরে 700 ইয়ার্স, আপনি লোয়ার হোসেন সাঈদী সাহেবের ওয়াজ দেখেন, তিনি বলেছেন যে এই কুতুব মিনার আমার, এই কুতুব মিনার আমার, ওই লাল কেল্লা আমার, ওই তাজমহল আমার। 700 বছর ধরে আমরা মুসলমানরা এই ভারতবর্ষ শাসন করেছি। আপনি মনে করছেন দখলদারিত্ব দাবি করছে? কাজেই দখলদারিত্ব না, এটা আমার হিস্সা, আমার কাছ থেকে তোমরা ইংরেজদের মাধ্যমে কেড়ে নিয়েছো। ফলে যদি এটা আবার ফেরতের ব্যাপার আসে, উই মুসলিম, আমরা সেটা ফেরত পাবো। আমরা কত কষ্ট করে সেই দিল্লি জামে মসজিদ করেছি, আমরা সেই দিল্লির লাল কেল্লা করেছি, আর বসবাস করে তোমরা সেখানে ফাজলে ওড়ার জায়গা পাও না, আর আমাদেরকে লালবাগ দুর্গ ধরাই দিছো অবস্থাতে। তো এত কষ্ট করে আগ্রা ফোর্ট করেছি, এত কষ্ট করে ফতেহপুর সিক্রি করেছি, এত কষ্ট করে সেই লাল কেল্লা করেছি, সব কিছু বাদ দিয়ে এখন আমাদেরকে এই লালবাগ দুর্গ। তাতে ফিরে আসছে সেই কথা আপনি যেটা বলছিলেন, আবুল আলা মওদুদি যে ভারত ছিল সেই জায়গায়। আমার মূল ব্যাপার তাহলে কি মানে পাকিস্তানকেও সাথে নেবে কিনা? মূল ব্যাপার হলো তারা তাদের ইমানের জায়গায় ঠিক আছে, আপনি তাদের একটা কাজকর্মে ধারা যখন প্রতিষ্ঠিত হয়েছিল ধারাবাহিকতা আছে। আমরাই এই সকালবেলা একবার ক্ষমতার জন্য বিএনপির দিকে যাই, একবার আওয়ামী লীগের দিকে যাই, একবার এরশাদের দিকে যাই। এটা আমাদের ইমানের ঘাটতি। জামাত তো তাদের জায়গা থেকে সরেনি। তারা যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রতিষ্ঠিত হওয়া থেকে এখন পর্যন্ত স্থানকাল পাত্রভেদে তারা তাদের মনের যে চিন্তা চেতনা দমন রেখেছে বা বলেনি। কিন্তু আপনার ধরে নিতে হবে যে তারা সবসময় একটা সর্বভারতীয় চিন্তা করে, এরপরে চিন্তা করে যে এখান থেকে যখন একটা মুসলিম খিলাফত হবে, সারা দুনিয়া, আপনি চিন্তা করেন একসময় ইমাম মাহাদি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন সারা পৃথিবী চালাতে হবে না? তো এই জিনিসগুলো তারা ওইভাবে একটা মাস্টার প্ল্যান করে এগোচ্ছে গ্লোবালি। এখন তারা আমেরিকার কথা যত যাই বলেন না, তারা ট্রাম্পকে তো লোকে মনে করে না, তাতে কোনো অবস্থাতেই ইসরায়েলকে কোনো শক্তি মনে করে না। এর কারণ হলো তারা বিশ্বাস করে যে একটা সময় ইমাম মাহাদি আসবেন, ইমাম মাহাদি আসার পর সারা পৃথিবী মুসলমানদের অধীনে থাকবে। এবং ঠিক সেই সময়টাতে আমিরে জামাত তিনি হবেন সুলতানুল হিন্দ, হিন্দুস্থানের বাদশাহ। যে আমি দেখলাম এই আপনার কাছ থেকেই দেখে যেটা বুঝলাম যে ইস্তেহারে যখন স্বাস্থ্য এই জায়গাগুলো বলতে চাইছে, তা আমার ধারণা যে বাংলাদেশের নারী বলতে ওনারা যেটা বোঝায় সেটা তো একেবারেই ওইখানে কি আছে আপনি বুঝতে পারবেন না, এটাই। এবং এইবারে তো আমরা আরো কতগুলো জিনিস দেখলাম যে তাদের পুরুষরা বোরখা পরে বিভিন্ন জায়গায় যাচ্ছে, পরে ছবিতে আসছে পায়ের স্যান্ডেলটা পাল্টাইতে ভুলে গেছে, বা স্যান্ডেল দেখে দেখা যাচ্ছে যে এটা না। তো এখন যদি বাংলাদেশের ব্যবহার করে তো এইগুলোকে ব্যবহার করতে হইতো। তো আমার ধারণা এটা বিজনেসে সুবিধা করতে পারে। ইট ইজ এ বিজনেস। এই যে মুক্তিযুদ্ধের কথা বলা, অনেক কথা, যে কোনোভাবে ভোট নিয়ে আসা, আসল লক্ষ্য অন্য জায়গায়। তো সেই জায়গায় আমার ধারণা, আপনার মনে হয় যে আসলে এই কথাগুলো বললে তারা ভোট পাবে? যখন বলা হচ্ছে যে নারীরা 5 আমার ঘন্টা কাজ বিবেচনায় তো করবে মোটেই এবং পাবে না, মোটেই পাওয়ার কথা পাবে না। পাওয়ার যেটা পাবে সেটা অন্য কোনো কারণে, যেটা এখন দেখেন না যে একটা কি বলো মোটিভেশন আমাদের নারীদের মধ্যেও অনেক, এটা বুঝবেন যে আমাদের একটা চেতনার স্তরের উপরে তো অনেক নির্ভর করে। অনেকে আমাদের নারীরা, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, সে নিজেই ঘরের মধ্যে থাকতে চায়। এইরকমের যদি কেউ থাকে সেটা সাপোর্ট পাবে, সেটা অন্য জিনিস। এইখানে তো বিকাশের কথা বলা যায়, ব্যক্তিগত সুবিধার কথা বলা যায়, বা যদি এখানে রনিভের কথাই যদি বলি যে বেহেস্তের কথা বলা, মানে উনি না বললেও তো ডিফেক্ট যে জায়গাটা বলছেন, যে এই ধরনের কাজের মধ্য দিয়ে কিছুটা তারা পাওয়ার জায়গায় যেতে পারে। আর একটা এখানে ম্যানিপুলেটিং কি, যে কোনো ভাবে শো করছে যে আমরাই তো সব। এখন বাঙালি আমাদের যে চেতন স্তর, বা এখানে বাঙালি আদিবাসী বলে যারা বাস করি, যে অনেকে মনে করতে পারে তারাই তো চলে গেল, তাহলে এই কারণে কিছুটা বিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে তাড়াতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। তো ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি, তিনি বললেন যে স্যার কি বলবো দুঃখের কথা, এই যে 30,000 লোক বিএনপির লোক করেছে, এটা কি এর 90% সব জামাতের রিক্রুট করা। জামাত 2009 সন থেকে গুপ্ত রাজনীতি করছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো, ঠিক সেই সময়টিতে তারা কিন্তু ইরান যেভাবে এখন মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ করছে, 2009 সন থেকেই তারা বিভিন্ন সংগঠনের তাদের লোক, কয়েকটা মিনিস্ট্রির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি নিজে যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম, আর ধর্ম মন্ত্রণালয়টা
আমাদের যেহেতু পটুয়াখালীর মন্ত্রী ছিলেন, সেই সুবাদে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল। আমি অবাক হয়ে গেলাম যে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠানে ওই সময়টাতে প্রায় 30,000 ম্যান পাওয়ার ছিল ইন 2009। তো ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি তিনি বললেন যে স্যার কি বলবো, দুঃখের কথা, এই যে 30,000 লোক বিএনপির লোক করেছে এটা কি, এর 90% সব জামাতের রিক্রুট করা। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, বিশেষ করে বাবুগঞ্জ আদিবাসী। আজকে আমি দাঁড়িয়ে আছি আমার এলাকা আমার নিজ ইউনিয়ন মাধবপাশা ইউনিয়নের আমার যে নির্বাচনী কার্যালয় দেখতে পাচ্ছেন, নির্বাচনী কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে আধা ঘন্টা 40 মিনিট আগে এখানে বিএনপির একদল সন্ত্রাসী এসে অফিস কার্যালয় কার্য করে দিয়ে গেছে। আমরা একটু ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কি করে দিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমাদের এখানে যে পোস্টারগুলো লাগানো ছিল সেগুলো সব ছিঁড়ে ফেলছে। আমার যে পোস্টার ছিল এই পোস্টারগুলো সব এখানে এলোমেলো করে রাখা। এখানে চেয়ার ফেয়ার যেগুলো ছিল আপনার ফেস্টুন রাখা ছিল পিছনে, ফেস্টুনগুলো সব ভেঙে ফেলছে, পোস্টার ছিঁড়ে ফেলছে। এরপরে হচ্ছে চেয়ার দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে চেয়ারের হাতুড়ি, এই যে চেয়ার সব ভাঙা, এই যে চেয়ার ভেঙে গেছে। এখানে আমাদের নেতাকর্মীরা বসা ছিল, তাদেরকে হুমকি দিচ্ছে এবং কালকে ভোট কেন্দ্রে কিভাবে যাব কিভাবে থাকবো সেগুলো তারা আমাদেরকে যাচ্ছে তাই গালাগালি করে দিয়ে গেছে। এবং এটা করেছে হচ্ছে এখানে বিএনপির যে পদপ্রার্থী আছে অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব, ওনার সবচেয়ে বড় ডানহাত ক্রিমিনাল হিসেবে পরিচিত, মাধবপাশা ইউনিয়নের একসময় চেয়ারম্যান ছিল, বিএনপির আহ্বায়ক, যাকে সবাই এলাকাতে মিচকে শয়তান হিসেবে চেনে আর কি। দাড়ি টুপিওয়ালা একটা আপাদমস্তক ইবলিশ শয়তান। সেই শয়তানের নেতৃত্বে এখানে 10-15টা মোটরসাইকেল নিয়ে আসছে, তারা এখানে গাড়ি রেখে তারপরে হচ্ছে এই কাজগুলো করেছে। এই কাজের জন্য বিএনপির সন্ত্রাসীরা যেমন দায়ী, ঠিক একইভাবে দায় হচ্ছে প্রশাসনের। আমার এসপি, আমার ডিসি, রেঞ্জের কমিশনার, বিএনপি কমিশনার, ওনাদের সবার সাথে গত কয়েকদিন থেকে আমি টানা কথা বলেছি। সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, ইউনো, প্রশাসনের প্রত্যেকটা ইউনিটে আমরা কথা বলে যেটা দেখলাম যে ন্যূনতম অ্যাকশন নেওয়ার যে আগ্রহ এই ক্রিমিনালদের ব্যাপারে, তাদের মধ্যে কোনো আগ্রহ আমরা দেখি নাই। বারবার রিপিটেডলি ঘটনা ঘটেছে, আমাদের নেতাকর্মীদেরকে হেনস্থা করেছে, গণসংযোগে মা বোনরা যারা ছিলেন তাদেরকে বেইজ্জতি করেছে, কিন্তু এগুলোর ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া, আমরা এভিডেন্স সহ, মামলা সহ, তথ্য প্রমাণ সহ আজকেও সকাল থেকে সারাদিন আমি প্রশাসনের সব ইউনিটে কথা বলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এগুলোর ব্যাপারে অ্যাকশন নেওয়ার আগ্রহ খুব কম। তারা সারা দেশের মতো কেমন জানি বিএনপির কাছে ইতিমধ্যে সারেন্ডার করে ফেলেছে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সংবিধানের প্রতি তাদের যে ন্যূনতম শ্রদ্ধা সম্মান থাকার কথা ছিল, একটা ভালো নির্বাচন আয়োজনের যে দায়িত্ব তার ছিল, সেইটা তাদের ভিতরে মোটেই দেখতে পাচ্ছি না। গতকালকে প্রেস কনফারেন্স করে একই কনসার্নগুলো আমি জানিয়েছি এবং প্রেস কনফারেন্সে আমরা এটা আশঙ্কা করেছি এই ঘটনাগুলো ঘটবে, এবং এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন বিএনপির যে উপজেলা আহ্বায়ক সুলতান চেয়ারম্যান, তিনি খুব কাছেই দাঁড়ানো ছিল। তাকে যারা দাঁড়ানো দেখেছে প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছে, এবং যারা এখানে অ্যাটাক করেছে তাদের সবার ছবি ভিডিও আমাদের কাছে তোলা আছে। আমরা আহ্বান করব এবং আশা করব যে প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন। আমার ইউনিয়নে, আমার বাজারের কার্যালয়ের যদি এই পরিমাণ নিরাপত্তা না থাকে কালকে নির্বাচনের জন্য, তাহলে মুলাদির, দুর্গম, সফিপুর, বাটামারা, নাজিরপুর, আগরপুর, কেদারপুর, বাবুগঞ্জের চাঁদপাশা, যেগুলো বিএনপির গুন্ডা পান্ডা দ্বারা আচ্ছন্ন, তাদের এখানে আসলে কি অবস্থা হবে? বিএনপি একটা মাতাল, মাদকগ্রস্ত সংগঠনে পরিণত হয়েছে। তার সাথে কোনো ভালো মানুষ, ভদ্র মানুষ নাই এলাকা। সব গুন্ডা পান্ডা, বদমাইশ, চাঁদাবাজ এবং মাদকাগ্রস্ত এই ক্রিমিনাল গ্যাং হচ্ছে বিএনপির বেজ এরিয়া হয়ে গেছে। আমরা বলবো, তারেক রহমানকে বলছি, যদি আপনি সত্যিই দেশে নেতৃত্ব দিতে চান, মাথায় রাখবেন যে আপনাকে
এই ক্রিমিনাল গুণ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি যদি 31 দফার বাংলাদেশ চান, আপনাকে বদলাইতে হবে। আপনি যদি মনে করে থাকেন আপনি ক্ষমতায় যাবেন, আপনার ক্ষমতাকে কিন্তু আমরা চ্যালেঞ্জ করবো, এটা মনে রাখবেন। বাংলাদেশ 24-এর আগের বাংলাদেশে ফিরবে না। আপনি যত বড় পাওয়ারফুল লোক হন, জনাব তারেক রহমান আপনাকে বলছি, হাসিনার থেকে পাওয়ারফুল আপনি কোনোদিন হইতে পারবেন না। অতএব রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ঘটনা তাহলে কি ঘটলো? বলা হয় যত গর্জে ততটা বর্ষে না, ঠিক তেমনটাই কিন্তু ঘটে গেল সৈয়দপুরে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির বেলাল উদ্দিন বিপুল পরিমাণ টাকা, যেটি ধারণা করা হচ্ছে 50 লাখ টাকার মতো, বেলাল উদ্দিন তিনি আটক হয়েছেন সৈয়দপুরে। কোথায় ঠাকুরগাঁ, কোথায় সৈয়দ। যতটুকু জানা গেল যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর বিমানবন্দরে বড় অঙ্কের টাকা সহ আটক করা হয়েছে। অভিযোগ, প্রথমে বলা হয়েছিল 50 লাখ টাকা, পরে এটি কাউন্ট করে দেখা গিয়েছে 74 লাখ টাকা। এবং পুলিশ বলছে গোপন সংবাদে তাকে আটক করা হয়েছে এবং সেই নগদ অর্থ কিছু নথি পরীক্ষা করা হবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে নির্বাচনের মাত্র একদিন বাকি আছে, আর জামায়াত বলছে এই ঘটনাটি সাজানো নাটক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যাতে দলকে নৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা যায়, তাদের চরিত্রে একটি কলঙ্ক লেপন। নানা প্রশ্ন উঠতেই পারে, হতেই পারে যে এটা তারা নির্বাচনের জন্যই নিয়ে যাচ্ছিল, কিন্তু নির্বাচনের জন্য নিয়ে যে তারা নগদ অর্থ মানুষের মাঝে দিত কি দিত না, সেটি একটি প্রশ্ন। একইভাবে বাংলাদেশে কোনো আইনে কিন্তু নাই যে নগদ অর্থ কেউ বহন করতে পারবে না, অর্থাৎ শুধুমাত্র নগদ, আজকে ব্যাংক বন্ধ, এই অর্থে নগদ অর্থ বহন করা আইনগতভাবে এটা নিষিদ্ধ না। যে কোনো মানুষের কাছে 60-70 লাখ টাকা থাকতেই পারে, আর সে যদি একটি দলের মুখপাত্র। সুতরাং বাংলাদেশের নির্বাচনী আইনও এমন কোনো কথা বলে না যে নির্বাচনের ঠিক 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা আগে কারো কাছে নগদ অর্থ বহন করা আইনগতভাবে দণ্ডনীয় হবে, বা এটি ভোটারদের মাঝে বিলি করার জন্য। তিনি তো সেই টাকা ভোটারদের মাঝে বিলি করতে পারছেন না, কাজে পুলিশের পক্ষে কোনো অবস্থাতেই এটা আর এখন প্রমাণ করা সম্ভব না যে টাকাটি আসলে ভোট কেনার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তারা এই ভোট কেনার আগেই জিনিসটাকে বন্ধ করে ফেলেছে। ঘটনাটাকে খুব ফলো করে প্রচার করা হয়েছে এবং প্রচার করার ফলে জামাত ইসলামীর একদম শেষ সময় এসে তাদের আচরণ নিয়ে, রাজনৈতিক অবস্থা নিয়ে এবং নৈতিকতা নিয়ে একটা সংশয় তৈরি করা হয়েছে, যেটি একটি সেন্সিটিভ বিষয়। কিন্তু পুলিশের পক্ষে কিন্তু বাকি জীবন সাধ্য সাধনা করেও এই টাকা যে ভোটের কাজেই ব্যবহার করার জন্য আনা হয়েছিল সেটি প্রমাণ করা সম্ভব হবে না। যদি এমনও হয় যে এই টাকার সঠিক কোনো বৈধ উৎস নাই, তারপরেও এটি আর প্রমাণ করা পুলিশের পক্ষে সম্ভব পারে। পুরো পরিমাণটা কি পরিমাণ? সৈয়দপুর বিমানবন্দরে, তার মানে সম্ভবত এমন হতে পারে যে সেই টাকা নিয়ে আজকে ফ্লাইটে ঢাকা থেকে এসছেন, টাকা নিয়ে সৈয়দপুরে তিনি নেমেছেন এবং তারপরেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। তবে প্রশ্ন হলো যে এই যে বিমানবন্দরে ধরা পড়লো, এই বিপুল পরিমাণ টাকা ঢাকা থেকে কিভাবে ফ্লাইটে করে নিয়ে আসলেন তিনি? এই তদন্তগুলো নিশ্চয়ই জানা যাবে, মেশিনে গণনা চলছে, এই মাত্র জানা যাচ্ছে 50 লাখ টাকার বেশি জব্দ হয়েছে তার পরিমাণ। তার মানে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 50 লাখ টাকার মতো, মেশিনে গণনার পরে জানা যায়। নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা, হয়রানি এবং বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে উদ্বেগ জানায়। জাতিসংঘ জানিয়েছে তারা এসব বিষয়ে সচেতন। রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মধ্যে সাইবার বুলিং, ডিপ ফেক, ছবি বিকৃত করে অপব্যবহার এবং